স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মোদিময় এক সফরে আছে আমাদের গণমাধ্যম, যার কারণে সদ্য ঘোষিত বাজেট পর্যন্ত আড়ালে চলে গেছে। মোদির ঢাকা সফর নিয়ে জনতার আগ্রহ, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার মাত্রা তারপরও পরিষ্কার নয়। এসব নিয়ে আজকে আলোচনা। মোদি ও মাধ্যম কথা বলতে স্টুডিওতে আছেন দৈনিক দিনকালে ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজাউল সিদ্দিকী, আছেন সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। স্বাগত আপনাদের। ডক্টর রেজাউল সিদ্দিকী, আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর খবর যেভাবে কাভার করলাম প্রিন্ট অন ইলেকট্রনিক গণমাধ্যম, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমি একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমরা বুঝে না বুঝে এতটা কাভার করেছি এটা আমি জানি না। যেমন ধরেন মনমোহন সিংয়ের সঙ্গে যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিলেন, তখনও কিন্তু আমরা ঠিক যতটা কাভারেজ আমরা দিয়েছি, যে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে সব কিছুই হারিয়ে গেছে, সব ধরনের নিউজ হারিয়ে গেছে এর সঙ্গে, সেটা কিন্তু আমরা দেইনি তখন। ততটা কাভারেজ আমরা দেইনি। কাভারেজ দেওয়ার কারণ ছিল এই যে আমরা যে কোনো কারণেই হোক আমাদের এক্সপেকটেশনটা খুব হাই ছিল, যে আমরা অনেক কিছু মোদি যেভাবে কথা বলেন, যেখানে যান জমিয়ে দেন, মানে আপনাকে এক ধরনের বিমোহিত করেন। ফলে এসব বিমোহনের ফলে আমাদের মনে হয়েছে যে মোদি যখন আসছেন নিশ্চয়ই আমরা এমন কিছু পাবো যা অ্যাটলিস্ট তিস্তার একটা কোনো গতি হবে, যদিও আগের থেকেই তারা বলেছেন যে এমনিতে সংবাদ মূল্য হিসাবে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর কতটা গুরুত্বপূর্ণ? সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা ধরেন ততটাই গুরুত্বপূর্ণ যা আমাদের বাজেটকে ছাপিয়ে যায় না। আপনি সেভাবে বলেছেন, কিন্তু আমি এটা মনে করি যে কাভারেজ হয়েছে সেটা আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই ছিল বলে। আমি কিন্তু পার্সোনালি মনে করি বাংলাদেশের বাজেটের চেয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কিন্তু তারা কিন্তু আগের থেকেই ক্লিয়ার করে এসেছেন যে ভার্চুয়ালি বাংলাদেশ কিছু পেতে যাচ্ছে না, সুতরাং আমার এত গুরুত্বের আমার কোনো প্রয়োজন মনে হয় আমার দিক থেকে। আপনার কাছে মনে হচ্ছে যে গণমাধ্যমে একটু বেশি করেছে? গণমাধ্যমে আমরা একটু বেশি করেছি, মানে আমাদের আশাটা অনেক বেশি, উচ্ছ্বাসটা অনেক বেশি দেখিয়েছে সেই জন্য। জনাব নাঈমুল ইসলাম খান, আপনি কি এই প্রসঙ্গে ডক্টর রেজাউল সিদ্দিকীর সাথে একমত যে গণমাধ্যমে একটু বেশি উচ্ছ্বসিত ভূমিকা পালন করেছে? উচ্ছ্বাস বেশি ছিল, কিন্তু কাভারেজ আমি বলি যে আমাদের অনেক সময় বাড়াবাড়িগুলি যেটা দেখি এটা আবার পরীক্ষা নিরীক্ষা। মনে করেন যে কি করা যায় একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা, এগুলি প্রতিযোগিতায় একটা বাড়াবাড়িও সৃষ্টি করে। আর বাংলাদেশের জন্য তো ভারত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হওয়াতে আমরা এক ধরনের একটু উচ্ছ্বসিত ছিলামই, এবং এটা তাকে ধন্যবাদ জানানো। অ্যাকচুয়ালি তো আমি জানি না আমরা এক্সপেকটেশনের কথা বলি, কিন্তু এক্সপেকটেশন থাকার কথা ছিল না, কারণ এগুলি আগেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তিস্তায় হবে না। তো সুতরাং আমরা জানতাম যে এটা একটা সেরেমোনিয়াল ট্রিপ, এটা মূলত জানাজানি, এটার ফটো সেশনটাই বেশি, এটার মধ্যে রিলেশনশিপের মানে রিটোরিক্সটাই এখানে গুরুত্বপূর্ণ হবে, ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ হবে, কোনো কিছু প্রাপ্তির আর আলাদা করে কিছু ছিল না। মানে অলমোস্ট যা হয়েছিল এগুলির ফাইল মানে আদান প্রদান করা, যেটা যে কোনো জুনিয়র স্টাফকে দিয়েও করানো যেত, সেরেমোনিয়ালি করা। বাট এটার রাজনৈতিক এবং বিভিন্ন রকম গুরুত্ব তৈরি হয়েছে এই কারণে যে আমাদের একটা 5 জানুয়ারির প্রেক্ষাপট, বিএনপিও এখন ভারতের আনুকূল্য চায়, কারণ আনুকূল্য চাওয়ার একটা সাহস পেয়েছে যে এখন এটা নন কংগ্রেস গভর্নমেন্ট। আবার বাংলাদেশও ভারতের আনুকূল্য চায়, বাংলাদেশ সরকার আওয়ামী লীগ আনুকূল্য চায়, কারণ একটা দুর্বল নির্বাচনের উপর ভিত্তি করে সরকারটা প্রতিষ্ঠিত। সুতরাং যদি তাকে সত্যি সত্যি পুরো টার্মটা স্বস্তিকর ভাবে কাটাতে হয়, ভারতের প্রকাশ্য সমর্থনটা তাদেরকে আওয়ামী লীগকে শক্তি যোগাবে। এইগুলি কিন্তু হয়েছে এখানে। আমি মনে করি আবার মোদিও সবাইকেই কিছু না কিছু দিয়ে গেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেখানে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ তাকে নাকচ করে দিয়েছেন, তার 2-1 ঘন্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব এটা কি বলা যায়, এটা কনফার্ম করে দিয়ে বিএনপি কে 1 গোলে এগিয়ে দিয়েছেন। আবার মোদি এসে শেখ হাসিনার সঙ্গে ধ্যান জ্ঞানে যে সবাই বিকাশ, মানে শেখ হাসিনার সাথে তার যে মিল এবং তার যে 21 আর 41-এর স্বপ্ন, সেখানে যে তার এগুলি বলে
দুই পক্ষকেই চমৎকার, দুই পক্ষ না আসলে আমাদের সকল পক্ষকেই উনি চমৎকার মানে এক ধরনের সন্তুষ্ট করে গেছেন। কিন্তু আমরা হয়তো কিছুদিন পরে যখন আবার হিসাব নিকাশে বসবো, যে ডেইলি স্টারের মাহফুজা নামে একটা লেখা লিখেছে, যেটা আমার একটু আমার সাথে মতের অনেকগুলি জায়গায় মিলে, যে ভারত প্র্যাকটিক্যালি পাকিস্তান ছাড়া কাউকে আর প্রতিবেশী গণ্যই করে না, তাদের অবসেশন পাকিস্তান নিয়ে। আমি ইন্ডিয়ান মিডিয়ার কভারেজ যদি দেখেন, সে এর মোদির যদি পাকিস্তান সফর হইতো তাহলে এনডিটিভি টিভি এই সফরের আগের 15 দিন এবং পরের 15 দিন অন্য কোনো বিষয় নিয়েই কোনো টকশো করতো না, কিচ্ছু না। আর আমাদের এটা নিয়ে কিছুই করে নাই। আমি মানে একটা নিউজ আছে এইরকম, এছাড়া আমি খুঁজে কিছু পাচ্ছিলাম না। আমি খুব আশা করেছিলাম যে তারা এটা গুরুত্ব দিবে, কিন্তু তেমন কোনো গুরুত্ব ওরা দেয় নাই। দিল্লিতে বাংলাদেশের গুরুত্ব ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। রাইট। নাইম ভাই, আমি আপনার কাছে একটা অন্য বিষয় নিয়ে আবার আসবো। আমি যেটা বলছিলাম যে জনাব আশিস সৈকত, আপনি কি মনে করছেন যে গণমাধ্যমের চোখে মোদির সফর, যেটি ডক্টর রেজাল সিদ্দিকী বলছিলেন যে একটু বাড়াবাড়ি হয়েছে কিনা, সেটি নাইম ভাই বলছিলেন এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, ইত্তেফাক এক ধরনের বিশেষ কাভার পেজ করেছিল, তো এইসবই কি মানে? না, সেটি আমরা একটা বিশেষ কাভার পেজ করেছিলাম, যে সেটি আসলে বাজেটের সাথে কনফ্লিক্ট করেনি। কারণ বাজেট হয়েছিল কিন্তু 4 তারিখ, যেটি 5 তারিখের কাগজে বেরিয়েছে, সেটি কিন্তু ব্যানার হেড করে আমরা চেপেছি। আর মোদি এসেছেন 6 তারিখ, আমরা ব্যানার হেড করেছিলাম 6 তারিখে, যেটি করেছিলাম তারপর দিন, মানে সাধারণত বাজেটের পর দিন বা তারপর দিন বাজেটের অর্থমন্ত্রীর প্রেস কনফারেন্সটা সে কারণে পিছনে চলে গেছে, সেটি হয়েছে। তার বাইরে যে প্রস্তুতিটা আমাদের ছিল, মূলত আমাদের উৎসাহের জায়গা ছিল যে ল্যান্ড বাউন্ডারিটা নিয়ে, যে এটি একটি ভারতের পার্লামেন্টে অনেক দিনের ঝুলে থাকা একটি বিষয় মীমাংসা হয়েছে, এবং আমরা অনেকেই রিপোর্টার হিসাবে ওই সব ছিটমহলগুলিতে যাওয়ার সুযোগ হয়েছিল। আমরা দেখেছি আর ওই জায়গার মানুষের কি দুর্ভোগের চিত্র। তারা 2 ঘন্টা পর পর বেরোয়, 2 ঘন্টা যখন বন্ধ করে দেয়, আবার তাদের স্কুল নাই, তাদের মানে স্থায়ী ঠিকানা নেই, একটা মানে কষ্টদায়ক। এই জায়গাটা থেকে যে মুক্তি, ওই জায়গার মানুষের যে উচ্ছ্বাস আনন্দ, সেটা একটা কার্যকর হচ্ছে। এবং মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সেই বার্তাটা নিয়ে আসছেন, এবং আনুষ্ঠানিক সেই চুক্তিটি হচ্ছে, এবং যেটি নিয়ে আজকে আমরা জানতে পারলাম যে 31শে জুলাই সেটি কার্যকর হবে, যে ল্যান্ড বাউন্ডারি মানুষ উন্মুক্ত হবে। সেই দিক বিবেচনা করি আমরা আসলে এটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া অন্য কোনো বিষয় কি গণমাধ্যম দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কিনা? জঙ্গি, গণতন্ত্র, রাজনীতি, সেসব কোনো ক্ষেত্রে কি মানে আমরা কোনো কিছু আশা করেছিলাম কিনা? না, সেটিতে একটা ধরেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে ওনার বৈঠক হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু বেশ একটা ধোঁয়াশা ছিল বেশ আসার 5-7 দিন আগ থেকে। বিশেষত সেই বিষয়টি বেশি আলোচনা হয়েছিল যে ভারতের রাষ্ট্রপতি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন এর আগে, তখন বেগম খালেদা জিয়া একটি জামাতের হরতালের কথা বলে ওনার সাথে সাক্ষাৎ করেননি, এবং বলা হচ্ছিল যে সেই কারণে মোদির সঙ্গে ওনার সাক্ষাৎটা অনেকটা অনিশ্চিত হয়ে যেতে পারে, নাও হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে যেটা বাংলাদেশ সরকার থেকে বলা হলো যে মোদির সঙ্গে ওনার সাক্ষাৎ হবে না, এবং তার কয়েক ঘন্টা পরে আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে না, সাক্ষাৎ হবে। মানে এই ধরনের একটা নাটকীয়তা। এবং মোদির এরপরে যদি আপনি 2 দিনের দেখেন, পুরো ওনার মানে ঘটনাক্রম কিন্তু পুরো নাটকীয়তায় ভরা। এবং ওনার শেষ যে জনবক্তৃতা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যেটি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, সেখানে কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের যে বক্তৃতাটাকে আপনি নানা রকম আলোচনা যাই বলেন, যারা উপস্থিত ছিল তারা কিন্তু একেবারে চুম্বকের মতো বসেছিল, তার বক্তৃতাটা এনজয় করেছে। ডক্টর রেজাল সিদ্দিকী, আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে শুরু করব এবং আমাদের অন্য 2 জন প্যানেলিস্টের কাছেও জানতে চাইবো, সেটা হচ্ছে যে এবারের মোদির সফরে আর কিছু পরিবর্তন হোক আর না হোক, বিএনপি রাজনীতিতে যে ভারত বিরোধিতার যে প্যারাডাইমটা ছিল সেটা যে শিফট হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। এটাকে আপনি কিভাবে দেখছেন? যে বিএনপি কি আর ভবিষ্যতে কোনো নির্বাচনে বলতে পারবে এই কথা যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশটা ইন্ডিয়া হয়ে যাবে, না, বা ইন্ডিয়ার আগ্রাসনে পড়বে? বিএনপির রাজনীতির ভারত বিরোধিতা, এই আইডিয়াটাই আমি করি না, সাবস্ক্রাইব করি না। এই কারণে বিএনপির রাজনীতি ভারত বিরোধিতা নয়, ভারতের সেই সরকারের বিরোধিতা যে সরকার অত্যন্ত একচক্ষু নীতির মাধ্যমে কেবলমাত্র আওয়ামী লীগকেই সমর্থন করে গেছে। সেই সরকার কি কংগ্রেস সরকারের কথা বলছেন? কংগ্রেস সরকারের কথা। কিন্তু কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিলেন না, তখনও বেগম জিয়াকে উদ্ধৃত বলতে পারি যে বেগম জিয়া বলেছেন যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, সেই সময় কংগ্রেস সরকার ক্ষমতায় ছিলেন না। এটা ঠিক আছে, তার আগ পর্যন্ত আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তখন যে সরকার ছিল সেই সরকারগুলোর সঙ্গে এর আগের যে সরকার ছিল
তার সঙ্গে মোরারজি দেশাইয়ের সরকার ছিল, তখন বিএনপি পাওয়ারে ছিল, তাদের সঙ্গে সম্পর্কের কিন্তু কোনো টানাপোড়েন ছিল না। কিন্তু যে কোনো সময় নির্বাচন আসলেই বিএনপি বলেছে যে ইন্ডিয়া হয়ে যাবে বাংলাদেশ, হিন্দু রাষ্ট্র হবে, ভারত আগ্রাসী হয়ে উঠবে। এটা কখনো আজকে এবং এমনকি যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়ে আমরা এত কথা বলছি, তার যে প্যারেন্ট চুক্তি, সেই চুক্তিকে গোলামি চুক্তি বিএনপি বলেছে গত বছর পর্যন্ত। না, এই প্যারেন্ট চুক্তি সেটাকে আপনি কিভাবে বলছেন? 74 এ যে ল্যান্ড মুজিবিন্দিরা চুক্তির ধারাবাহিকতায় ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, হ্যাঁ, ল্যান্ড বাউন্ডারি চুক্তি যেটা হয়েছে 74 এ, সেটাকে কিন্তু তাতে এটাকে এই চুক্তির সঙ্গে বা অন্য ভারত বিরোধিতা বা এই বিষয়গুলোর সঙ্গে তো এক করা যাবে না, কারণ সেটা প্রয়োজনীয় হয়েছিল। আর ল্যান্ড বাউন্ডারি চুক্তি এমন কোনো ল্যান্ডমার্ক নয়, বিকজ ল্যান্ড বাউন্ডারি চুক্তিতে যে 50,000 লোক উপকৃত হবে, তার কিছু লোক বাংলাদেশের, কিছু লোক ভারতের। এটা শুধুমাত্র বাংলাদেশের উপকার করার জন্য ল্যান্ড বাউন্ডারি চুক্তি মোদি করেনি। বিএনপি ভারতকে কংগ্রেচুলেট করেছিল, অভিনন্দন জানিয়েছিল কেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হওয়ার পরে? না, এর ফলে আমাদের দেশে যদি 30,000 লোক থেকে থাকে এর বেনিফিশিয়ারি, তাহলে সেটার জন্য আমি জানাবো না কেন? আমার একজন নাগরিক যদি কোথাও বিপন্ন হয়, ল্যান্ডমার্ক, এটা তাকে তার ল্যান্ডমার্ক, আমার একজন নাগরিক যদি বিপন্ন থাকে, তাকে যদি আমি উদ্ধার করতে পারি বা তার জন্য তাকে যদি কেউ হেল্প করে, তাহলে তাকে আমি তো অভিনন্দন জানাবোই, তাতে সেটাই তো আমার কর্তব্য। কিন্তু আপনি সেটাকে তাহলে ল্যান্ডমার্ক বলতে চাচ্ছেন না কেন? ল্যান্ডমার্ক আমি এই জন্য বলতে চাচ্ছি না যে এটা বাংলাদেশের জন্য একক কোনো বিষয় নয়। ওকে, বাংলাদেশের জন্য একক কোনো বিষয় নয়। আমি নাইম ভাই আপনার কাছে জানতে চাইবো যে আসলে ডক্টর রেজাউল সিদ্দিকী বললেন যে, এবং বিএনপির লোকজনরাও কিন্তু বলছে যে ভারত বিরোধিতা রাজনীতি বিএনপি কখনো করে নাই। এই বিষয়ে আপনার মানে আমি একটু অনেস্টলি বলি, এই যে ভারত বিরোধিতার রাজনীতি, এটা আবার বাংলাদেশ ভারত এবং ভারত পাকিস্তান, এটা কিন্তু কমন ট্রেড। এটা কোনো এমন না যে ইট ইজ ইউনিক অনলি ফর বাংলাদেশ। এটা ভারতীয়রাও একসময় আমরা দেখতাম ভারতের একটা নির্বাচন আসলে পাকিস্তানের সাথে একটা খটোমটো লাগাও, পাকিস্তানে কিছু হইলে ভারতের সাথে খটোমটো লাগাও, এগুলি মিউচুয়ালি করেছে, বাংলাদেশেও করেছে। এবং বিএনপি আওয়ামী লীগের এটা করার কোনো সুযোগও ছিল না। সুযোগ ছিল না মানে আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরেই ছিল অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। তখন আওয়ামী লীগের আর ভারত বিরোধিতা করে না, বরং তারা সবসময় ইয়েতে ছিল, কাঠগড়ায় ছিল ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে। আমার যেটা মনে হয় বিএনপি এই যাত্রায় ভারত বিরোধিতা ছেড়েছে, এই তথ্যটা আমি সঠিক বলবো না। আচ্ছা, বিএনপি খালেদা জিয়া যখন বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন ইন্ডিয়াতে যান, তার প্রায় অ্যাবাউট 9-10 মান্থস আগে ব্রিটেনের একটা জার্নালে ভারত বাংলাদেশ সম্পর্কের রূপরেখা খালেদা জিয়ার নিজের নামে একটা আর্টিকেল ছেপেছিলেন। দ্যাট ইজ দি বেসিস। ওই দিনই পরিবর্তন করেছে তারা তাত্ত্বিকভাবে। কিন্তু যেই মানে দুর্ঘটনাটা ঘটেছে বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসার পর, এটা একটা মানে একটা গ্রেট মিস্টেক, যেটার খেসারত বিএনপি এই পর্যন্ত দিচ্ছে ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তো এইটাকে একটা মিস্টেক, কিন্তু ভারতের ব্যাপারে নীতিগত পরিবর্তন বিএনপি আরো আগেই উপলব্ধি করেছে, যেটা আর বাস্তবায়ন না বিভিন্ন কারণে। 1,500 মাইল দূর থেকে, 1,500 কিলোমিটার দূর থেকে পাকিস্তান আর ওইভাবে যেটাকে আমরা বলি লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে এখানে সার্ভাইভ করানো পলিটিক্যালি ক্রমাগত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, পাকিস্তানও একটু ইয়ে হয়ে যাচ্ছে, এই দিকের চাইতে উপরের দিকে তার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, তার ইকোনমিক ইন্টারেস্ট অন্য কিছু অন্য দিকে দেখছে, এই দিকে দেখছে না, ইস্ট না ওয়েস্টের দিকে দেখছে। আমার মনে হয় এই বাস্তবতাগুলো, আমি কিন্তু পুরোটা গ্রে বলছি, একেবারে কোনো সম্ভাবনা নাই সেটা বলছি না, এইসব কারণে বিএনপি শিফট করেছে একদম অফিসিয়ালি। এবং আপনি যদি ওই ডকুমেন্টটা পড়েন, ইউ উইল রিয়েলাইজ যে বিএনপি তার একদম মানে 180 ডিগ্রি ঘুরিয়ে একটা তত্ত্ব দিয়েছে। ওই মিস্টেকটা রিপেয়ার করছে বিএনপি। আর আমি আমাদের পত্রিকায়ও আমি এটা করি নাই, কোনো সময়ই মোদির সাথে দেখা হওয়া নিয়ে কনফিউশন ছিল না। বেগম জিয়ার এটা আমরা স্টোরি করেছি। এটা কারণ হলো, যেটা ধারণা করা হচ্ছিল যে সেটা তো সুষমা স্বরাজের সময় কেটে গেছে, কারণ সুষমা স্বরাজের সময়ও খালেদা জিয়ার সাথে দেখা হবে না বলা হয়েছিল, কিন্তু সুষমা স্বরাজ আসলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং অনেক বিষয়ভাবেই কথাবার্তা বলেছেন। সুতরাং তারপরে আবার মোদির সাথে না হওয়াটা কোনো যৌক্তিক কারণ ছিল না, যদি না অযৌক্তিক ভাবে অন্য কোনো স্পেশাল কারণে কিছু হতো, এবং সেটা হয় নাই।
তা আমার মনে হয় এই বিশেষত বিএনপি যে 1-0 গোলে এই ক্ষেত্রে এগুলো, এটা কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আমি বলবো একটু অসতর্ক একটা মন্তব্যের জন্য। আমি ওনার জায়গায় হইলে মন্তব্যটা অন্যভাবে করতাম যে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য তাতে খালেদা জিয়ার জন্য কোনো সতর্ক একটা মন্তব্যের জন্য। আমি ওনার জায়গায় হইলে মন্তব্যটা অন্যভাবে করতাম যে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য তাতে খালেদা জিয়ার জন্য কোনো আমি স্লট দেখছি না। রাইট, একদম সরাসরি এরকম বলে না দিলে না বলাই উচিত ছিল। আমরা একটা বিরতি নিই ভাই, বিরতির পর ফিরে এসে আশিস ভাই আপনার কাছে আসছি যে মানে ভারতের সাথে অমীমাংসিত সমস্যা উত্তরণে আমাদের দাবি দাওয়া তুলে ধরতে এবার ঢাকা কতটা কূটনৈতিক সক্ষমতা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলো। যদিও মোদির সফরের পরে যা হয়েছে সেটি আপনারাও বললেন, সেটি আসলে মানে তার অনেক আগে থেকেই এই তৎপরতাগুলি চলছিল। আপনি কতটা কূটনৈতিকভাবে সফল মনে করছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে, জনাব আশিস সৈকত। আমরা বিরতির মাঝখানেও আলোচনা শুনছিলাম, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি যে অমীমাংসিত সমস্যা উত্তরণে ঢাকা কতটা কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিল মোদির সফরের পরে, আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম সেগুলি নিয়ে ব্যাপারটি অনেকটি প্রকাশিত হয়ে পড়েছে। আপনার কাছে কি মনে হয়? না, নাইম ভাই যেটি বলছিলেন বিরতির সময় যে সম্পর্কটা হলে না মানে বোঝা যাবে কম না বেশি। মানে এবার ল্যান্ড বাউন্ডারিটা তো মূল বিষয় ছিল, এরপরে তিস্তাটা হবে না সেটা বাংলাদেশ জেনেই ফেলেছিল, অতএব এটা নিয়ে খুব বেশি আলোচনার জায়গা ছিল না। এরপরে ছিল যে সীমান্ত হত্যা বন্ধ, যে সীমান্তে যে আমাদের প্রায়ই গুলি করে আমাদের লোকজন মারা হচ্ছে। অ্যাড করি সৈকত, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, প্রাইভেটলি তিস্তা চুক্তির গ্যারান্টি দিয়ে গেছে, এটা হবে এবং টাইম ফ্রেমও দেওয়া হয়েছে, কিন্তু এটা পাবলিক করা যাবে না ফর ইন্টারনাল পলিটিক্যাল কম্পালশন ফ্রম ইন্ডিয়ান সাইড। তিস্তা চুক্তি প্রমিসও করে গেছে, এটা ইন্ডিয়ান মিডিয়া তো বলা হচ্ছে এটা প্রমিস সব হয়ে গেছে। নাইম ভাই, তিস্তা চুক্তির প্রমিস নিয়ে আমরা আসলে খুব উচ্ছ্বসিত হব কিনা, কারণ মনমোহন সিং বলেই গেছিলেন যে তিস্তা চুক্তি হয়ে গেছে, তারপরে এটা হয় না। না এখনো হচ্ছে না, ওই কারণে প্রমিস না এখনো হচ্ছে না। তখন হলো তখন মমতাকে আনা যায় নাই, বাট উই হ্যাভ টু এপ্রিসিয়েট মমতা এসছেন। মমতা যদি একেবারে ডিনায়াল হইতো তার, উনি আসতো না। কেন এসছেন উনি? মমতারও তো প্রয়োজন আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। এই জন্য এর বাইরে যেটা যে এর বাইরে সীমান্ত হত্যা বন্ধ, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ কূটনৈতিকভাবে বেশ ভালোভাবে বলেছে এবং মোদির কিন্তু স্পিচে সেই বিষয়টা এসেছে যে জিরো টলারেন্সের ব্যাপারে, যে হত্যা বন্ধ, অন্তত হত্যা বন্ধ করতে হবে। সেখানে গুলি হতে পারে, গ্রেপ্তার হতে পারে, তারা তো বলে যে নানা কারণে অপরাধের সঙ্গে যুক্ত থাকে মানুষ, সে কারণে হয়, কিন্তু হত্যা বন্ধে কিন্তু একটা ঐক্যমত হয়েছে। আমি মনে করি যে এটা একটা বড় সফলতা হয়েছে কূটনৈতিক, যে এই যে কিছু হলেই যে গুলি করে আমাদের সীমান্তে লাশ করে যায়, একটা হত্যা হয়েছে না সেটা একদিনই শেষ হবে না রাজন ভাই, সেটা কমিয়ে আনাটাই মূল লক্ষ্য। এর বাইরে যেটা যে রপ্তানি ঘাটতি কমানো, ভারতের সাথে যে রপ্তানি ঘাটতি কমানো, সেই জায়গাটা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এর বাইরে যে বাংলাদেশে বিনিয়োগ, ভারতীয় বিনিয়োগ, যে এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না যে একটা বড় বিনিয়োগ বিদ্যুৎ খাতে যে হচ্ছে, সেটিও কিন্তু মোদির সফরকালে স্বাক্ষরিত হয়েছে 4,600 মেগাওয়াট ভারতীয় বিদ্যুৎ খাতে যে ভারতীয় বিনিয়োগ, সেটাকে কি আপনি ইতিবাচক মনে করেন? মানে ব্যাপারটি কি এরকম যে আমরা আসলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বিনিয়োগের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, এটা ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না, মানে রিলায়েন্স বা আদানির টাকাটা আমাদের খুব দরকার ছিল, কিন্তু আপনার কিন্তু এখন আমাদের কিন্তু ভারত থেকে বিদ্যুৎ কিনে আনতে হচ্ছে। বর্তমান প্রেক্ষিতে কিন্তু 500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমরা ভারত থেকে কিনে আনতে হচ্ছে। কিনে আনার জায়গায় যদি বাংলাদেশে এসে একটি বিদেশি কোম্পানি উৎপাদন করে, তাহলে নিশ্চয়ই সে কিনে আনার চেয়ে ভালো হবে আমরা মনে করি। সেইটির কোনো কি ফ্রেমওয়ার্ক হয়েছে কিনা আশিস ভাই? যে কারণ হচ্ছে যে কিনে আনার চেয়ে যে আমরা এখানে করলে ভালো হবে, বা আমাদের একটু ওয়েট করতে হবে, এইটার জন্য আমাদের আসলে মানে এটা ইতিবাচক হয়েছে কিনা সেটি বোঝার জন্য। তবে আমাদের মনে হয় আপনার যদি বিদ্যুৎ না থাকে, আপনার যদি পর্যাপ্ত বিদ্যুৎ আসে যদি মনে না করে বিদেশি ইনভেস্টররা, তারা বিনিয়োগে আগ্রহীও হবে না। আপনি যে ভারতীয় ইনভেস্টরদের আমরা যে ডাকছি আসো, তারা তো বিদ্যুৎ গ্যাস আপনি যদি দিতে না পারেন, মানে এখন যে অবস্থা আছে, আস্থার জায়গা কিন্তু নাই। অনেক বিদেশি আসলে অনেকগুলি বিষয় জড়িত, যে আপনি বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে আসলে কি ব্যবহার করছেন। আমরা যে বিদ্যুতের উৎপাদনের যে সক্ষমতা আছে সেটি এখন প্রায় 13,000 মেগাওয়াট, কিন্তু আমরা আসলে 7,700 মেগাওয়াট হলে সেটাকে সবচেয়ে বেশি উৎপাদন সিজনের বলছি।
অনেকগুলি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস দিতে পারছি না, তেল আমদানি করার ক্ষেত্রে তেলের দাম সস্তা বলে কিছু কিছু করতে পারছি, সেটা কোনটা দিয়ে করবে, আমরা তাদেরকে গ্যাস দিতে পারবো কিনা, আমরা কেন এটা করতে পারলাম না, সেগুলো আমাদের দেখা উচিত। 13,000 আমাদের যে হিসাব তার মধ্যে কিন্তু কুইক রেন্টাল ধরে আপনার না কুইক রেন্টাল ধরে, কিন্তু আমরা তো এখন বিদ্যুৎ দিতে পারছি না, সরি গ্যাস দিতে পারছি না বলে অনেকগুলো আমরা কম বিদ্যুৎ। এখন যে 4,600 যেটা ভারত করবে তার মধ্যে একটি বড় অংশ হলো কয়লা দিয়ে কয়লা ভিত্তিক করা হবে, এবং সেটি তো একটি আমি মনে করি সেটি অনেক সাশ্রয়ী হবে দামের ক্ষেত্রে অন্তত। 4,600 মেগাওয়াট উৎপাদন করতে অবশ্য যে পরিমাণ কয়লা লাগবে সেটি আনা আর পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কিনা সেটা আমার রিলায়েন্স কিন্তু কোল দিয়ে করছে না, মানে সেটি রিলায়েন্স করছে এলএনজি দিয়ে। রিলায়েন্স এলএনজি কিন্তু এটা বাংলাদেশ বেসড না, তারা এটা এলএনজি টার্মিনাল করবে কি করবে আমি পুরো ব্যাপারটি, তবে এটা এখনো কিন্তু ক্লিয়ার না, মানে এটা আমাদের জন্য ইতিবাচক কি নেতিবাচক। আমি এখানে আরেকটা কথা বলি, মোদি আমাদের অনুপ্রেরণা হওয়া উচিত ছিল এরকম, মোদি ভারতের জন্য যা, মোদিকে দেখে আমরা বাংলাদেশের জন্য সেটা হইতে হবে। মানে আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী আমাদের রিলায়েন্স তৈরি করবেন, আমাদের টাটা তৈরি করবেন, আমাদের একজন আদানি তৈরি করবেন, আমাদের একজনে পারে না, 4 জনকে মিলে যে তুমি টাটার মতো করো, 2 জনে মিলে তুমি রিলায়েন্স, এইটা করলে আমাদের মোদির কাছ থেকে যদি অনুপ্রেরণা নিতে হয় এইরকম অনুপ্রেরণা নেওয়া। আমার মনে হয় যে আপনার কাছে জানতে চাইবো যে কূটনৈতিক সক্ষমতা এবার আপনি কিরকম দেখলেন ঢাকার কূটনৈতিক সক্ষমতা বলতে কিছুই ছিল না, একদমই সরল, একদম সরল কথা আমি এই জন্য বলতে চাই যে ভারত বা মোদি তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এমন কিছু নাই যা বাংলাদেশ থেকে তিনি নিয়ে যান নাই ভারতের যথা তিনি নিয়ে গেছেন ট্রানজিট করিডোর, তিনি নিয়ে গেছেন ট্রানজিট মানে বাংলাদেশের মধ্যে দিয়ে যে গাড়ি চলাচল করবে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া এটা করিডোর, আর ইন্ডিয়া থেকে যদি বাইরে যাচ্ছে এটা ট্রানজিট। আমরাও কিন্তু নেপালে যেতে পারবো, ভুটানে যেতে পারবো, এই চুক্তি জিয়াউর রহমানের আমলে হয়েছিল, কিন্তু নেপাল যেতে পারি না, এবার যেতে হবে, না দিলে তো আমরা আমি বাংলাদেশ সরকার দরকার নাই তো, আমি বাস দিয়ে ভারতের গাড়ি আটকাবো, দেখা যাবে আমার গাড়ি যাইতে সেটা আমরা করতে পারছি কিনা, মানুষই আটকাবে, I tell you, সেটা মানুষ আটকাবে, এটা এত সহজ। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা আগেও, কিন্তু আমাদের তো একটা বিরাট দাবি যে আমরা ভারতে সহজে যেতে চাই, আমাদের সহজে আপনি কোথায় যেতে পারছেন, একদিকে সহজে যেতে পারছেন বলছেন, ভারতে আপনি কোথায় যাবেন, ভারতে আপনি কিন্তু কলকাতা তো এমনি যেতে পারছেন, যে যদি কলকাতা বা দিল্লি হয়ে আপনি কোথাও যেতে চান, আপনি আগরতলা কি জন্য যাবেন, আপনি ত্রিপুরা কি জন্য যাবেন, এখন পর্যন্ত এটা বেড়ানোর জায়গা পর্যন্ত হয় নাই, মানে টুরিস্ট অপারেটরও তৈরি হয় নাই। সুতরাং এই যে রাস্তাগুলো যে আপনি দিলেন, যে করিডোর ট্রানজিট যে দিলেন, এর ফলে আলটিমেটলি লাভবান হলো ভারত, কারণ তার আমি যেটুকু রফতানি এই 7 সিস্টারে করতাম এর মাধ্যমে, এখন যখন আপনি 1000 কিলোমিটার পথ সংক্ষেপ করে দিলেন, তখন ভারতীয় পণ্য অতি অনায়াসে 7 সিস্টার গুলোতে যাবে। এটা আমার স্বার্থ। রেজাল্ট ভাই, আপনি কি কোন একটা হিসাব দিতে পারবেন যে আমরা 7 সিস্টার্সে কতখানি পণ্য রপ্তানি করি? যতটুকু করি সেটুকু কিন্তু আমি পারছি না, সেটি কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট, আসলে ইনসিগনিফিকেন্ট তো শেষ হয়ে যাচ্ছে আপনার, কারণ আপনি দিতে পারছেন না তো আপনাকে। এটা আমরা যদি ধরেন 500 কিলোমিটার কুমিল্লায় যদি আমার একটা প্রোডাক্ট তৈরি হয়ে ত্রিপুরায় মার্কেটিং করে আমরাই আমাদের এক্সেলেন্স দেখাতে না পারি, এটা ভারতের উপর দোষ দিয়ে মার্কেটিং করার সুযোগটা তো আপনাকে দিতে হবে। না এখন দিবে, নন ট্যারিফ বাউন্ডারি, বাংলাদেশ নন ট্যারিফ ব্যারিয়ার, বাংলাদেশ তো ঢুকতে পারবে না, বাংলাদেশে ওরা ঢুকতে পারবে না আমাকে না দিলে, আমি তো আটকাতে পারবো গণতান্ত্রিক ভাবে। আপনি তো আটকাবেন, যে আটকাবার কোনো পথ আছে কিনা, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হলো যে মনমোহন সিংকে পর্যন্ত শেখ হাসিনা বলতে পারছিলেন যে যদি তিস্তার পানি না দাও তাহলে ট্রানজিট করিডোর পাবা না, এবং দেন নাই। তাহলে এবার কেন? এবার যেহেতু এই গভর্নমেন্টের বেজ কোনো নির্বাচন নয় এবং জনগণ নয়, সুতরাং এই গভর্নমেন্ট এবার সারেন্ডার করা ছাড়া তার কাছে কোনো পথ নাই। যা চেয়েছে সবকিছু আপনি দিচ্ছেন, আপনার দেবার কিন্তু আর কিছু নাই। ট্রানজিটের ক্ষেত্রে আপনি কোনটি নতুন, এই সফরে মোদির সফরে কোনটি আপনি নতুন বলছেন? নতুন আপনি আগরতলা ধরেন, আগরতলার সাথে তো বাংলাদেশের জাস্ট বাসে একজন লোক যায়, তো সেটা এখন বেশি লোক যাবেন যদি ঢাকা থেকে আগরতলা যান তাহলে লোক কয়টা, আর যদি আপনি কলকাতা থেকে আগরতলা যান তাহলে লোক কয়টা। সুতরাং সেটা একটা দিক আছে। আর একটা দিক হলো যে আপনি এখান থেকে যখন নর্থ ইস্টার্নের লোকজন মানে এই রুটটা ব্যবহার করবে বেশি, আমাদের থেকে রুটটা ব্যবহার করবে, ইন্ডিয়ান লোকরাই এই রুটটা ব্যবহার করবে, ইন্ডিয়ান লোকরাই বেনিফিটেড হবে। এই ধরেন এই চুক্তিটা হয় নাই, তাহলে এই রুটটা ব্যবহার করতে অসুবিধা কি ছিল? অসুবিধা হলো যে আপনি যখন এই রাস্তাটা ব্যবহার করবেন
সেটা তো আমরা রাস্তা আলোচনা কিন্তু ইতিমধ্যেই আছে এখন, করেছি। রাস্তা আমি কিছুদিন আগে গিয়ে আসছি, রাস্তা কিন্তু এখনো আছে আখাউড়া থেকে। রাস্তা আছে, আপনি যখন ব্যবহার করবেন মানে তখন আমার গাড়িটা রাস্তার যে- সেটা তো আপনি রাস্তার যে ক্ষতি হবে, যে রাস্তা সেটা আমাকে পুষিয়ে নিতাম, এর একটাও কিন্তু ঠিক হয়নি। একইভাবে চট্টগ্রাম মংলা বন্দরের ক্ষেত্রে কিন্তু ঠিক হয়নি। আবার মংলা থেকে শুরু করে খুলনা পর্যন্ত আপনি রেল লাইন করছেন, রেল লাইন করে সেটা ঢাকা আনছেন, কলকাতা থেকে আপনি আগরতলা যাচ্ছেন রেলে এবং ত্রিপুরা পর্যন্ত। না, এর ভেতর রেজওয়ান দিয়ে ভাই আপনি কি- ওয়েস্টার্ন আইডিয়াতে বলছেন, বাংলাদেশের বা এই উপমহাদেশীয় কালচার কিন্তু সব ঠিক করে না। ঢাকা ইউনিভার্সিটি ছাপড়া দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ, বাংলাদেশের ঢাকার সেক্রেটারিয়েট ছাপড়া দিয়ে শুরু হয়েছিল। মানে আমরা শুরু করি এরকমই, রাস্তা ভাঙবে আবার তখন রাস্তা তৈরি কিন্তু হবে। নাইম ভাই রাস্তাটা আমাদের এখানেই কেন ভাঙতে হবে? না, না, না। মানে মানে যদি আপনি ছাপড়া দিয়ে শুরু করাই বলেন, আমরা কেন স্যাক্রিফাইসিং না, এন্ড না, আমরা সবসময় থাকবে না? sacrifice- হ্যাঁ, মানে যেটি sacrifice ডক্টর আমরা এজেন্সি কেন- থেকে বলছিলেন, আমরা তো মনে করতেছি স্যাক্রিফাইস, কিন্তু যতক্ষণ আমি এনগেজ না করব, কিন্তু এটার প্রোজ এন্ড কন গুলি নিয়ে আমরা কোনো চিন্তাই করতে পারি। আমরা তো সব কাল্পনিক যে এখান থেকে ব্যবসা বাণিজ্য কিন্তু হবে। এগুলি এর দিয়ে কিন্তু তো- হয়নি, যেমন কিন্তু এগুলি নিয়ে তো- আশুগঞ্জের ক্ষেত্রে আপনি দেখেন, কিন্তু এগুলি নিয়ে তো অঙ্ক আশুগঞ্জে করা যায় না ভাই। তিতাস নদী বন্ধ করে দিয়ে যখন হেভি মেশিনারি যেখানে নেওয়া হলো, তিতাস নদী বন্ধ করে, ক্যান ইউ থিঙ্ক অফ যে কোনো একটা নদী তবে- বন্ধ করে দিয়ে আপনি এই আমরা পণ্য আমরা মনে হয় যে পরিবহন করতে তিতাস দেবেন? নদীতে যেটি বন্ধ করার কথা আপনি বলছেন, সেটিও আবার একটু অতিশায়ন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাইমে আপনি বিরতির সময় বলছিলেন যে যেটি ডক্টর রেজন সিদ্দিকী প্রশ্ন করছিলেন যে আমরা আসলে এই অঙ্কটি করেছি কিনা, এবং তিনি আসলে ঢাকা কিছু পাইনি এরকমই বলছেন না সরাসরি। না, আমি সরাসরি মানে বলছি যে ইন- পাইনি। না, 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 প্রথম কথা হলো ঢাকা কিছু পায়নি, এটা ঠিক নাই ভেবে দেখাটা। প্রথম কথা হলো এই সফরটা ছিল মূলত সেলিব্রেশন, কিসের? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। Right. ভারত আগে বলেছে, এখন পাইনি পাইনি বলাটা তো বোকামি হচ্ছে, এই জন্য যে এটা দেওয়ার কথাই তো হয়নি। তো আমার যেখানে দেওয়ার কথা নাই, আমার পাওয়ার প্রশ্ন আসলো কোত্থেকে? আমি তো মানে আমাদের পেতে হবে কি শুধু তিস্তা হইলে আমি আমার 54 নদীর পানি শেয়ারিং এর সমাধান করতে হবে? এটা কি এত সহজ? আরেকটা কথা বলি, রেজন ভাই, আপনি আমার কাছে 1000 টাকা পান, আমি আপনার কাছে দেনা, সুতরাং আপনার লিগ্যাল রাইট আছে, আপনি চাইবেন আমার কাছে। কিন্তু আপনি যদি আইসা দেখেন যে আমি অনাহার ক্লিষ্ট, আমার নিজেরই খাওয়ার টাকা নাই, আপনার যত পাওনাই থাকুক, আপনি নৈতিকভাবে চাপ দিতে পারবেন না। ভারতে কয়দিন আগে গরমে 1500 না 1800 লোক মারা গেছে। বাংলাদেশে কি এত হাহাকার আছে? আসলে পানির হাহাকার ভারতে যা, আপনারে আমি স্কলারশিপ দেবো, আপনি ইন্ডিয়াটা ঘুরে আসেন, পানির হাহাকারটা দেখে আসেন, দেন ইউ উইল রিয়েলাইজ এটা কত জটিল। আপার ইন্ডিয়াতে কত জায়গায় তারা ডাইভার্ট করেও ভারতকে তৃষ্ণা মেটাতে পারতেছে না। বাট তার মানে এই না যে আমি ক্লেম ছেড়ে দিব, কিন্তু একটু সময় দিতে হয়, এটা জটিল, আন্তঃরাজ্য সমস্যা আছে এখানে। নাইম ভাই, আমি একটু মাঝখানে শুধু বলি যে পানি বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে অভিন্ন পানি চুক্তির মানে অভিন্ন নদীগুলির ক্ষেত্রে যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, সর্বশেষ ভিয়েতনাম যেটিতে স্বাক্ষর করে যেটাকে আন্তর্জাতিক আইনে পরিণত করেছে, তার ফলে ভারতের কাছে কিন্তু ভারত আমাদের কোনো ফেভার করছে না এটি দিয়ে। আমি কিন্তু আমি কিন্তু বলেছি উনি আমার কাছে 1000 টাকা পাই, ইট ইজ হিজ লিগ্যাল ক্লেম, আমি দিতে বাধ্য। এবং কিন্তু আপনি যখন দেখবেন আমি অনাহার ক্লিষ্ট, ভারতের ভিতরে হাহাকার, ভারতের ভিতরে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন আমাকে তো আপনি পানি দেবেন, কিন্তু আমি তো আবারও বলছি দিতেই হবে, কিন্তু আমার সিচুয়েশন, আমাকে একটু সুস্থ হইতে দেন, ভেতরে ম্যানেজ করতে দেন। আপনি যেখানে ভারতের হাহাকার, নাই ভাই আপনি যেখানে ভারতের হাহাকার বলছেন, আমাদের তিস্তা সহ অন্যান্য কয়েকটি নদীর ক্ষেত্রে সেটির জন্য কিন্তু সেই ভারতের হাহাকার কিন্তু মিটবে না। রাজস্থানের পানির সমস্যা তিস্তা দিয়ে মেটানো সম্ভব না। আমি আবারও বলে, আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি ইন্ডিয়ান সাইড। জি, ইন্ডিয়ানরা মিটবে না জেনেও তারা তো তিস্তা করার কথা বলছে রে ভাই, আমার ফ্রেমওয়ার্ক তো তৈরি হয়ে গেছে। এখন ইন্টারনাল প্রবলেমগুলি রিজলভ করা, পশ্চিমবঙ্গ মমতাকে বুঝানো, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েও গেছে। এটা এখন ঘোষণা দিলে মমতার প্রবলেম হবে, মমতা একটা সময় চেয়েছে,
এইটুকু দিবেন না। আমি বলছি তো আপনি আমার 1000 টাকা পাবেন, আমি তো দেন না আপনার কাছে, রে ভাই আমাকে একটু 2টা দিন সুস্থ হইতে দেন। নাইম ভাই এটি অবশ্য খুব চমৎকার করে বলেছেন, কিন্তু নাইম ভাই আপনি যদি আরেকটু ফ্ল্যাশব্যাক করেন তাহলে কিন্তু দেখবেন 2012 থেকে আমি ধৈর্য ধরে আছি। মনমোহন সিং এসে আমাকে বলে গিয়েছিলেন যে আমাকে পানি দিচ্ছে। না, এখানে আমি ক্লারিফাই করি, 2012-তে দুটো চুক্তি নিয়েই মমতার আপত্তি ছিল। এবং আপনি ইন দি মিন টাইম দেখেন, মমতা কংগ্রেসের আমলে কেন্দ্রের থেকে কোনো টাকাই পাচ্ছিল না, তার রাজ্য চালানো ডিফিকাল্ট। আপনি একটু খবর নিয়ে দেখেন তার কি ঋণ কেন্দ্রীয় সরকারের কাছে। এখন এইবার যখন এলবিএতে সে সমর্থন দিল, এটার এগেইনস্টে প্রথম বলে নিল যে আমি এই লোকগুলি আসলে আমি কি করব, তখন 3000 কত কোটি রুপি তাকে দেওয়া হবে, তারপরে সে ওটাতে এগ্রি করেছে। তার মানে তার প্রবলেম আছে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সুতরাং এলবিএ ছেড়েছে, আরেকটু সময় দিলে ছাড়বে। কিন্তু এজ এ বাংলাদেশি আমি কিন্তু দ্রুত চাই। আমি তো এখন তিস্তানি, আমি তো বলছি তিস্তাতেও তো আমাদের হবে না, আমাদের অভিন্ন সকল নদীর ব্যাপারে একটা সমঝোতায় আসতে হবে, আমাদের বর্ডার কিলিং বন্ধ করতে হবে, আমাদের বাণিজ্যিক ভারসাম্য আমাদের অনুকূলে আনার চেষ্টা করতে হবে। অবশ্য খুব চমৎকারভাবে বললেন, কিন্তু অনেক বিশেষজ্ঞ আসলে আপনি নিশ্চয়ই জানেন যে অনেক বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ এরকম বলছেন যে আমরা যদি আন্তর্জাতিক দরবারে বিষয়টি নিয়ে যেতাম, যেমন আমরা সমুদ্র সীমা নিয়ে গেছি দ্বিপাক্ষিক আলোচনার বাইরে, তাইলে হয়তো এটা আমাদের জন্য দ্রুত সমাধান হতো। আপনি নাইম ভাই যেটা বলছিলেন যে আসলে ভারত তো মোদী আসলেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু ওনার তো অন্য স্টেটগুলোর কথাও ভাবতে হয়। যেমন পশ্চিমবঙ্গে মমতার কিছু যৌক্তিক বিষয় বলার ছিল, গত 11 সালে উনি যেটি বলার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে কিছু কিছু জায়গা থেকে উনি এখন সরে এসেছেন। এবং আমরা যদি শুনেছি বাকি 54টি যে নদী নিয়ে যে অভিন্ন নদী নিয়ে যে চুক্তিগুলি হবে, সেগুলি করার আগে কিন্তু মোদীকে তার অন্যান্য রাজ্যগুলির যে মুখ্যমন্ত্রী আছে তাদের সাথে কথা বলে নিতে হবে। এই আমি মনে করি যে এটি নিয়ে আসলে খুব বেশি মানে আমাদের খুব কি আশা ছিল যে এইগুলো সব হয়ে যাবে এবার, কিন্তু এটা হইতে হবে। কিন্তু আমার কথায় যেন এটা মনে না হয় যে আমি মনে করছি যে না হওয়াটাই উচিত, না হইলে কোনো অসুবিধা নাই। না 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 না, এটা আমাদের রাইট। যেমন আমাদের দর্শক একজন সুদীপ, তিনি বলছেন নাইম ভাই কেন মরিয়া হয়ে ভারতের পক্ষে কথা বলছেন। মরিয়া হয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা একটু সময় দিলে ভালো হবে, কারণ এটা মানবিক সম্পর্ক। এই সময় যদি 4 দশক 5 দশক হয় তাহলে তো মানে কতটা সময় গেলে যথেষ্ট সময়। কারণ আপনি ল্যান্ড বাউন্ডারি চুক্তি করলাম 74 সালে, 41 বছর পরে এসে ভারতের সুযোগ হলো যে আমার ল্যান্ড বাউন্ডারি চুক্তি করার জন্য যার 50% ইন্টারেস্ট। সুতরাং আপনি কি হ্যাপি হইতেন আরো 20-25 বছর দেরি হইলে? আমি কি করতেন আপনি? কি করতাম তাহলে আমি যে আমার যে এখন হাহাকারই করতাম। এইখানে একটা সাজেশন আমাদেরকে এনগেজ করতে হবে। আমার কথা হলো লেট আস এনগেজ এন্ড টেক থিংস ফরওয়ার্ড। আমরা দূরে দূরে থেকেছি, রাগ করে দূরে থাকার সম্পর্ক না ভারতের সাথে আমাদের ভারতকে আমরা চেঞ্জ করতে পারবো। নাইম ভাই একটা সাজেশন তৈরি হয়েছে। এবং খালেদ যে বিএনপি যেটি বলছিল যে মোদী আসার আগে যে আমরা ভারত বিরোধিতা আর করবো না, এই যে ভারত বিরোধিতার যে রাজনীতি থেকে বেরিয়ে আসা, সেই জায়গাটা থেকে কিন্তু এবার মোদীর সপোর্টটা একটা, আমি শুধু বিএনপির কথা বলছি না, বাংলাদেশে কিন্তু একটা প্রবল ভারত বিরোধী একটা অবস্থান আছে, সেই জায়গাটা থেকে কিন্তু একটা আস্থা ছিল। 1/2 মিনিট দিয়েন, আমি এই কথা আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনি বলেন যে মানে কারণ আমাদের দর্শকরাও হয়তো মনে করছেন যে আপনার যে পার্সপেক্টিভটা সেটা একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে নাইম ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে ভারতের সাথে সম্পর্কটা, জি আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের সাথে আমাদের সম্পর্কে কতগুলি জায়গা আছে যেটা টোটালি আমার কন্ট্রোলে, যে আমি ভারতের ইনভেস্টমেন্ট নিব কিনা, এটার বিকল্প বাংলাদেশে আছে কিনা। আমি যে ট্রানজিট বা কানেক্টিভিটি ওপেন করে দিলাম, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা যেন ভারতের তুলনায় বেশি মানে লেভারেজ বেশি পায়, এজ উপরে থাকে, এটার জন্য আমাকে রাষ্ট্রীয়ভাবে কি পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। আমি নীতি এবং অন্যান্য মাধ্যমে আমার দেশের প্রমোট করব, আমার দেশের বিজনেসম্যানকে টাটা বানাবো, বিরলা বানাবো, আদবানি বানাবো, আদানি বানাবো, রিলায়েন্স বানাবো, সেটা আমি করতে পারবো। কিন্তু আমি তো তিস্তার পানিটা হাইটা গিয়ে পাইপলাইন দিয়ে নিয়ে আসতে পারবো না, এটা আমরা কোনোটাই পারবো না বলে আমাদেরকে মানবিক অ্যাপ্রোচ দিতে হবে। আর যদি আমরা মামলায় যাই,
তাহলে এটা আগামী 80 বছরের জন্য কোর্টে যাবে। এটা আমাদের জীবদ্দশায় না, আমাদের পরবর্তী না বলে আমাদেরকে মানবিক অ্যাপ্রোচে যেতে হবে। আর যদি আমরা মামলায় যাই তাহলে এটা আগামী 80 বছরের জন্য কোর্টে যাবে। এটা আমাদের জীবদ্দশায় না, আমাদের পরবর্তী বংশধরের জীবদ্দশায় হবে না, কারণ কোর্ট প্রসেস এভরিওয়্যার। এগুলি ক্লামজি, এগুলি কোনো ভালো রেজাল্ট করে না। আপনি বলছেন যে কোয়েরসিভ মেজারের চেয়ে আমরা পারসুয়েসিভ মেজার এনগেজমেন্ট, আমি পারসুয়েসিভও বলবো না, এনগেজমেন্টে গেলে কি হয়, মানে সহজ হয়, ব্যাপারটা ইজি হয়, একদিনে হয় না, কিন্তু হওয়ার সম্ভাবনা। আচ্ছা, ডক্টর রাজা সিদ্দিকী অনেক বিষয় মাথা নেড়েছেন আপনি। জি, আপনি বলেন। দুটো পয়েন্ট বলে আমি শেষ করে দেবো, আমার ভাই আছে ও বলবে। সে আমার একটা পয়েন্ট হলো যে ভারত এবার আবারও আমাদেরকে $200 কোটি ঋণ দিচ্ছে। 200 কোটি ডলার ঋণ দিচ্ছে। ঋণের শর্ত হলো যে 75% সমস্ত জিনিস তাদের কাছ থেকে কিনতে হবে যে কোনো মূল্যে। এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হবে না যে আপনি ধরেন 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা, আমি এখানে সাপ্লাই করতে পারে আমাদের কোম্পানিগুলো, তারা যদি বলে না এটা 5000 টাকা, তাহলে আপনাকে 5000 টাকাই দিতে হবে। কোনো পথ নেই। এখানে 75,000 লোকের কর্মসংস্থান করবে ভারত তার এই টাকাটার মাধ্যমে। আর হলো যে আমাকে এই 75% এলাকায় এর সমস্ত ইট কাঠ যা কিছু আছে লেবারের, শুধু আমরা মজুর ছাড়া আর কিছু সাপ্লাই দিতে পারবো না। এইটা আমাদের স্বার্থের অনুকূল নয়। অর্থাৎ ভারত একই সঙ্গে এখানে বন্ধুত্বের নামে আমাদেরকে এক ধরনের প্রশ্ন করার জন্য নিতে চাই না। সেটি হচ্ছে যে এই টাকাটা নিতে আমরা বাধ্য না, সেটি যেটি বললেন। না, দ্বিতীয় কথা হচ্ছে যে এটি ভারত তার নিজস্ব ভূমিতে করলে কি অসুবিধা, আমাদের এখানে কেন করতে চাচ্ছে? যদি ওর মানে আমরা কোনো লাভই লাভের জন্য, দিস ইজ বিজনেস, তার কি লাভ? মানে তার জায়গায় করলে তার কি ক্ষতি? তার জায়গায় তারই $200 কোটি, তারই $200 কোটি তো তার তো এরকম অনেক বিরাট ভূমি আছে। বিহার $50 কোটি মানে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট পাওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রীরা, এটা তো অধিক লাভজনক। সুতরাং বাংলাদেশটা বেশি লাভজনক, নিশ্চয়ই অনেক বেশি লাভজনক না হলে আপনি দেবেন কেন? আপনি পদ্মা ব্রিজ আপনি করছে, আমরা পদ্মা ব্রিজের সমস্ত পাথর এবং নুড়ি পাথর সব সাপ্লাই বন্ধ করে দিয়েছেন, কারণ আমরা এই ব্রিজের কন্ট্রাক্ট তাদেরকে দেইনি। সুতরাং আমার ক্ষোভটাও তো ভেতরে আছে। আর আমি এই যে পদ্মা ব্রিজ হবে না, হবে, কিন্তু তাতে আমার সহজ হলো না তো। সহজ আমাকে কোঅপারেশন করলেন না তো। উন্নতি করতে হলে কঠিনই হতে হবে। আরেকটা জিনিস এই যে আমি যেটা বললাম যে রিলায়েন্স এবং আদানিকে যখন একটা দেয়া হলো, তখন কিন্তু সামিট গ্রুপ থেকে শুরু করে সবাই বলছে যে আমরা পারতাম, এবং যখন সরকারের অত্যন্ত দুর্দিন তখন আমরা এটা উৎপাদন করে দেখিয়েছি যে আমরা পারি। তাহলে কেন তাদেরকে ডেকে এনে এই সুবিধাটা কি 10 সাল পর্যন্ত একটা সুবিধা দেওয়া হয়েছিল যে কোনো আদালতে যাওয়া যাবে না, যে কাউকে বিনা টেন্ডার দেয়া যাবে। এটা 13 সাল পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে। এখন কিন্তু নতুন করে এক্সটেন্ডেড হয় নাই, কিন্তু ওই 13 সাল পর্যন্ত যে এক্সটেন্ডেড হয়েছে সেইটার আওতায় কিন্তু এই রিলায়েন্স এবং আদানিকে এটা দেওয়া হচ্ছে। এখন আমাদের সামিট থেকে শুরু করে সবাই দাবি করছে তাহলে আমাদেরকেও একই সুযোগ দেওয়া হোক, উই শ্যাল কম্পিট দেম। আমি চাই সরকার তাদেরকে সেই সুযোগ, দেশি কোম্পানিকে এই সুবিধাগুলি দিলে সেটা আবার সরকারের আত্মীয়তা, তোষণ ইত্যাদি আপনারা সমালোচনা করবেন না তো আপনারা? মানে সরকারের তো সব দিক থেকে তখন বলা হবে এটা সরকারের কি সব দিক থেকে এখন ওটা হলেও বলা হচ্ছে, এটা হলেও বলা হবে। গতকাল এনডিটিভিতে ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর নিয়ে একটা স্টোরি দেখলাম, ওই ট্রুথ ভার্সেস হাইপ। সেখানে ইন্ডিয়ান ব্যাংকের 20% ঋণ মানে বিপদগ্রস্ত। এখন এইগুলি সব দেশেই হারামিপনা আছে। রাজওয়ান ভাই, এত দ্রুতই বোধহয় নেগেটিভ ভাবার সময় আসেনি। আরো কিছুদিন অপেক্ষা করে আমরা দেখতে পারি যে আসলে চুক্তিগুলো কি হয়, কি দাঁড়ায়। যে আপনি যেটা বলছেন গাড়ি নিয়ে যাওয়া যাবে কিনা, সেটি হয়তো 1 মাস 2 মাস পরে আমরা আসলে বাস্তবে দেখতে পারবো। কারণ আমরা কিন্তু ইউরোপে দেখি এক দেশ থেকে এক দেশে চলে যাচ্ছে, বোঝাও যাচ্ছে না। সুইডেন থেকে আমরা কোথায় কোপেনহেগেন চলে যাচ্ছে, বোঝাও যায়নি। তো সেটি কিন্তু আসলে স্বপ্নের বিষয় একসময় ছিল। আমাদের ঢাকায় কিন্তু একসময় ফ্লাইওভারও স্বপ্ন ছিল যে ফ্লাইওভার হবে কি হবে না। এখন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এবং ভারত যে আমাদের প্রতিবেশী, আমরা যেমন বাড়ির পাশের প্রতিবেশীকে অস্বীকার করতে পারি না, ভারতকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা যতটা ভালো করা যায়, যতটা ভালো রাখা যায়। এবং আমি মনে করি যে এই সফরটার মধ্যে আমি যদি এক লাইনে বলি, সেটা হলো যে আস্থার ঘাটতি একটা ব্যাপক ছিল আছে এবং সেটা কিছুটা হলো কমানোর একটা সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি যদি সেটি অব্যাহত থাকে, যেটি নাকি মোদি সাহেবের শেষ বক্তৃতায় উনি যে বক্তৃতা করেছেন তার
পরতে পরতে আমার মনে হয়েছে উনি ওই কথাটাই রিপিট করতে চেয়েছেন যে আস্থার যে ঘাটতিটা আছে সেটা যদি দূর হয়ে যায়, উনি সেই চেষ্টাটাই করেছেন, আস্থার জায়গাটায় উনি শক্ত করার চেষ্টা করেছেন। সেই জায়গাটা যদি আমরা বিবেচনায় নেই, আমি মনে করি যে এই সফরটি একটি ভালো সফর হয়েছে। এবং এইগুলি ধাপে ধাপে 50 বছর পরে তো সাউথ এশিয়ান ইউনিয়ন হবে। এখন যেভাবে আমরা চিন্তা করি, এই চিন্তাটা ভ্যালিড থাকবে না তো, আমরাও তো থাকবো না। আমরা তখন আর বিদ্যুতের ক্রাইসিস হবে না, কারণ আমাদের নেপাল তো আমাদের পার্ট। তখন আমরা আসলে এখনো এত ক্ষুদ্র জাতীয়তাবাদী চিন্তা করি, আমাদেরও তো জাতীয়তার স্কোপও বাড়াইতে মনোভাব তৈরি করতে হবে। আমরা এই জন্য কানেক্টিভিটিতে গুরুত্ব দিব। এই আজকের কানেক্টিভিটি ভবিষ্যতে ভাই আমি কানেক্টিভিটি দিলাম, আগামী 10 বছরের কানেক্টিভিটি আমাদের যেখানে নিয়ে যাবে, সেটা আমাদেরকে তার 25 বছরের মধ্যে সাউথ এশিয়ান ইউনিয়নে নিয়ে যাবে। তখন কমন মার্কেট হবে, কুমিল্লার একটা প্রোডাক্ট কাশ্মীরে বিক্রি হবে। এইটার সম্ভাবনা যে কত বিশাল, চিন্তার প্রশ্রয় দেন আপনি পাবেন। আপনি শুধু বাংলাদেশ দিল, আমাকে ভাই যেন নেপাল যাইতে দেন ট্রাকে করে পণ্য নিয়ে, আমি এটা চাই, আর কিছু না। আপনি মানে আক্ষরিক করতেই যে সবগুলি কানেক্টিভিটি আজকে সব মন্ত্রিসভা একটি খসড়া অনুমোদন করেছেন, এবং তার ফলে আমরা নেপাল, ভুটান, আগামী 16 তারিখে সেখানে আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রাকের পণ্যবাহী ট্রাক যেতে পারবে না, দেখলাম মন্ত্রী পরিষদের সবাই অনুমোদন হয়েছে, পণ্যবাহী ট্রাকও যাবে, আপনার ব্যবসাও যাবে, কিচ্ছু যাবে না। রেজাল্ট ব্যবস্থা যে আশঙ্কা করছে সেই আশঙ্কা সত্য না হোক, আমরা সবাই সেই আশা করবো। ডক্টর রেজাল্ট সিদ্দিকী, জনাব নাঈমুল ইসলাম খান, জনাব আশিক, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।